আমার সাথে ঘটে যাওয়া দু একটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনার শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। আমাকে 18ই জুলাই 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই। চিলে যেমন স্বীকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চাইন দোলা করে আমাকে টেনে হিচ্ছে নিচে নামাবে। আমার প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। কিন্তু গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতেই নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে। তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতনের পর তার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয়। আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন, এটা কি ভালো না মন্দ, না এর সাথে কোনো জীবাণু ঢুকিয়ে দিচ্ছে, আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম, সে খাপ করে আমার হাত ধরে ফেলছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমেই পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালাই, খাবার দিছে মোমবাতি জ্বালাই, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, করা হলো। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান, আমি মেসেজ করে পাঠিয়েছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের নির্বিচারে এখন গণদান, এটা তো ওভার করে আলোচনা আমাকে বেশি সরকার আমাকে তারপরে আমাকে শুক্রবারকে নিয়ে সারাদিন শনিবার দিন অভিযোগকে আমাকে যখন আমি ভোট দিয়ে ডিবি কার্যালয়ে আসি, ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ, কতটা পাষণ্ড মুক্তিযুদ্ধের সময় আমরা করতে মায়েরা নাকি মেয়েদের বলতে বাবা করে জুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন? তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে ভিপি হয়েছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটা দেখেন
এই যে নাট্যকার ডিবি হারুন, আমি বলছি যে বাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা। নাট্যকার ডিবি হারুন, আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আবার দিব না। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না, ঠিক আছে এই এখন এইটা নাও, আর যদি মেকআপ না হয় আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিছে নাকি, এবং কত ধরনের রংচং মাখাই প্রচার করে। এবং এই যে ধরেন সেই সময় টিভি, 71 টিভি বা এরকম ধরেন আরো অনেকে রংচং মাখিয়ে প্রচার করেছে। এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভির স্টাফদের দোষ দেবো না, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথাটা এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যে দেশে যা চলছে এটা তার একটু নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল, এই যে কোন বাংলাদেশ? অনেকগুলো পরিবারে কান্না, অনেকগুলো পরিবারে হাহাকার, এবং এই হাহাকার এবং হাহাকারিতে আজকে এই বাংলাদেশে সব হাহাকার ধরা ভারী হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। এই বাতাসকে যদি আমরা মুক্ত না করতে পারি তাহলে আমরা সেখান থেকে মুক্ত পাবো না। যেটাই আমার কাছে মনে হয় সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটাও ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন, আরো অনেকে রাখবেন। আজকে আমি মায়ের ডাকের তাদেরকে ধন্যবাদ জানাই যে এই রকমের জুলুম ছাড়ির মধ্যেও এরকম অত্যাচার, নির্যাতন, আয়ুব খান ইয়াহিয়ার আমলেও ছিল না। মান্না ভাই সে সময় রাজনীতি করেছেন, তারা অবশ্যই বক্তব্য করবেন, সে সময় ছিল না। কিন্তু আজকে এইরকম একটা অত্যাচার নির্যাতনের মধ্যেও তারা সাহস নিয়ে তাদের স্বজন হারা পরিবারের সংগ্রামের দাবিতে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আমরা সুস্থ মানুষ হয়ে যদি আমরা তাদের প্রতিবাদে সংগতি না জ্ঞাপন করতে পারি, তাদের সাথে দাঁড়াতে না পারি, তাহলে আমরা মানুষ কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। যেখানে অনেক পরিবার প্রতি বছরই তাদের বিভিন্ন প্রোগ্রামে এই কান্নাগুলো আমরা শুনি, এই কথাগুলো আমরা শুনি যে তাদের পরিবার কিভাবে হারিয়ে গিয়েছে, কিভাবে করা হয়েছিল। স্পষ্টত প্রত্যেকটি ঘটনা পুলিশ, ডিবি, র্যাব তারা ঘটিয়েছে। এই সমস্ত লোকগুলোকে তুলে নিয়ে গিয়েছে এবং তুলে নিয়ে নানাভাবে নাটক সাজিয়েছে যে তারা কাউকে আনে নাই। নানান ধরনের নাটকীয়তার পরে কারো অবস্থান আমরা শনাক্ত করতে পেরেছি, যেখানে কারো লাশ পেয়েছি, এখনো অনেক মানুষ নিখোঁজ। এবং সেটা মধ্যে শুধু সাধারণ নাগরিক নয়, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থেকে, কর্নেল থেকে সাধারণ অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। এবং সাম্প্রতিক নেত্র নিউজের যে অনুসন্ধানী প্রতিবেদন আইনাগরের বন্দিদের সেখানে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, তাতে আমাদের ধারণা এই সমস্ত বন্দীরা এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে। কাজে আমি ওই বাংলাদেশের জনগণকে যদি মায়ের রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। পানি কেউ নষ্ট করো না, আমরা আমাদের এই রাজপথ ছাড়বো না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের জনগণ একতার সাথে লড়াই করে যাই, এই খুনি হাসিনার পতন ঘটবে ঘটবে এবং মানুষের গণতান্ত্রিক দেশে মানুষের গণতন্ত্র ফিরে পাবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। আমি আমার স্বাধীন দেশে কাকে নির্বাচিত করব? আমি আমার ভোট দিয়ে নির্বাচিত করব। আমার এই ভোটের অধিকার নাই আজকে। স্বাধীনতা, আমি আমার দেশের স্বাধীনতা তরুণ সমাজকে নিয়ে আবার স্বাধীনতা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, সবাই জাগ্রত, আর ঘুমিয়ে থাকার সময় নেই। ঘুমিয়েছো, অনেক ঘুমিয়েছো, আর ঘুমানোর সময় নেই। এখন সবাইকে জাগ্রত হতে থাকবে, জাগ্রত হতে হবে। জেগে ওঠার সময় ছাত্র জনতার সাথে জেগে উঠো। ছাত্ররা তোমাদেরকে জাগার ডাক দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার পদত্যাগ ঘটান এবং
দেশের গণতন্ত্র ফিরিয়ে আনো, তোমার ভোটের অধিকার ফিরিয়ে আনো, তোমার স্বাধীনতা ফিরিয়ে আনো, তোমার বাক স্বাধীনতা ফিরিয়ে আনো। রাজপথে আছি, রাজপথে থাকবো। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, এক দফা এক দাবি, খুনি সরকারের পদত্যাগ, এক দফা এক দাবি, খুনি সরকারের পদত্যাগ। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমার ভাইয়ের রক্ত যারা আসবে তারা আজকে কি নিয়ে আইছো? ঘোড়ার ডিম নিয়ে আইছো। কালকে প্রতিটা ঘরে যে যা কিছু আছে তাই নিয়ে আসবে। আগামীকাল আমাদের পলাশ, ঠিক আছে, পলাশ থেকে আমরা ডিসিশন দিব কোন জায়গায় আসবে। পলাশ থেকে আমরা অস্ত্র নাতা নাতা ঠিক আছে, অস্ত্র না হইয়া আর কি চলবে, একদিন না প্রতিদিন, একদিন না প্রতিদিন, একদিন না প্রতিদিন সবাই আসবো, নিয়ে আসবো, তাই যা কিছু আছে তাই নিয়ে আসবো। সবাই নিজ দায়িত্বে সব নিয়ে আসবে। যতক্ষণ না আমরা আন্দোলনে সফল হবো ততক্ষণ আমরা রাজপথ কাঁপাবো। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আগামীকালকের কর্মসূচি কি? আমরা যদি পাইনি